মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। ফাতি স্যার, আমি বলছিলাম কি, গাড়িটা সামনে কোথাও থামাতেন, আমি তাহলে ড্রাইভিং সিটে বসতাম। বিষয়টা ভালো দেখাচ্ছে না ফাতি স্যার, কারণ গাড়িটা তো আসলে আমার চালানোর কথা ফাতি স্যার। আর তাছাড়া আপনার মানসিক অবস্থাও ভালো না, আপনার পেছনে বসে বিশ্রাম নেওয়া উচিত। বিশ্রাম নিলে আপনার হয়তো ভালো লাগবে। তাই বলছিলাম যে গাড়িটা কোথাও একটু থামান, আর আমি ড্রাইভিং সিটে বসি। অবশ্য আপনিও খুব ভালো চালক স্যার, তাতে আমার কোনো সন্দেহ নেই, এমনকি ভালো পাইলটও। তবে আজ আমি চাচ্ছিও না আপনি ড্রাইভ করুন আর অযথা ক্লান্ত হয়ে যান। তাছাড়া গাড়িটা কোথাও একটু থামিয়ে এখানে বসুন স্যার, আমি এখন একটু ড্রাইভ করি। আচ্ছা, তাহলে একটা কাজ করি স্যার, আমি না হয় আজকের জন্য আপনার কো-পাইলট হই, কেমন? আমরা যে রুটে যাচ্ছি তার ডান দিকে একটা গ্যাস স্টেশন আছে, আমরা দুজনে ওখানে গেলে গ্যাসও নিতে পারবো, আবার ক্যাফেতে বসে আরাম করে দুজনে গরম চাও খেয়ে নিতে পারবো। আপনি তো জানেনই, চা খেলে মানসিক চাপ অনেকটা কমে যায়। আর তারপর ফেরার পথে আপনার অনুমতি নিয়ে বাকিটা পথ আমি গাড়ি চালাবো। আপনি কি বলেন ফাতি স্যার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন চুপ করছি ফাতি স্যার, কারণ চলন্ত গাড়িতে ড্রাইভারের সাথে কথা বলা যেমন নিষেধ তেমনি অত্যন্ত বিপজ্জনকও। হ্যাঁ, এই যে জেদি মেরিয়ান, আমি তো তোমাকে বলেইছিলাম ছেলে মেয়েদের জীবনে তুমি নাক গলিও না, বলিনি বলো? কিন্তু তুমি আমার কথা শুনলে না, না শুনে ওদের জীবনে খামোখা বাম হাত ঢোকালে। আরে আমি কেন ওদের দুজনকে আমার বাড়ি থেকে তখন তাড়িয়ে দিয়েছিলাম, হ্যাঁ? যাতে ওরা নিজের পায়ে দাঁড়াতে পারে, তাই না? এই যে মেরিয়াম আপা, কথা শুনুন। আপনি যা চান সবসময় তাই হবে নাকি? আরে আপনি কি পারেন? পারেন তো শুধু বেচতে, আর না হয় কিনতে, ছাড়া আর কিছু না। আপনার কারণে ছেলেমেয়েরা পরস্পরের শত্রু হয়েছে। আমার পরিবারের শান্তি নষ্ট করেছেন। মম, কে কে? মুকাদ্দেস ম্যাডাম, আপনার মুখে এই কথা মানায়? আপনার সন্তানদের সাথে যা করেছেন, তারপর ভুলেও আমাকে মাতৃত্বের জ্ঞান দিতে আসবেন না, ভুলেও না। আপনি কেমন মা সবাই জানি। দেখো 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 দেখো, কি ধরনের নির্লজ্জ মানুষ উনি। সবকিছু তোমার জন্যই হয়েছে। এখন কিভাবে এই সমস্যার সমাধান করবে শুনি? সেটা কি তোমার কাছে জিজ্ঞেস করব মুকাদ্দেস? আরে আমার কি তোমার মতো মাথায় সমস্যা নাকি? হায় আল্লাহ, ওদের থামাও, না হলে খারাপ কিছু হবে। ইয়াদিগার ভাবি শান্ত হও, পাগলের সাথে তুমিও পাগল হয়ে যেও না। এটা কেমন ধরনের কথা হলো? এটা তো খারাপ কথা, এটা অপবাদ। আমি কি পাগল নাকি? আমি একটু অসুস্থ ছিলাম, তবে এখন একদম সুস্থ হয়ে গেছি, আমার পরিবারের সাথে আছি। দেখেছি দেখেছি আমরা মুকাদ্দেস, এ নিয়ে তুমি একদম ভেবো না, ঠিক আছে? তুমি তো নিজের পরিবারে ভাঙন ধরিয়েছো। তুমি এর মধ্যে কথা বলছো কেন, হ্যাঁ? এটা তো তোমার সমস্যা না, এটা তো আমাদের সমস্যা। কথা বলো না। হ্যালো গাইস, বলছি যে কি? না, কিছু না। আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই মুকাদ্দেস। হ্যাঁ, তুমি তো সেই মানুষ যে নিজের ছেলের
নিজের মেয়ের সংসার ভাঙতে চেয়েছিলে, জীবনটা নষ্ট করতে চেয়েছিলে। তাহলে আজ হঠাৎ তুমি কিভাবে এমন শান্তিপ্রিয় মানুষ হয়ে গেলে বলো? দেখো, তুমি সবাইকে বোকা বানাতে পারলেও হায় আল্লাহ, সব কি আমাকে বলছে? বোকা বানাতে ওকে পারবে বলতে না দাও। মুকাদ্দেস। কখনোই তুমি সেটা পারবে না। শুনে রাখো, তোমার যদি একটু পরিবর্তন হয়, কথা দিচ্ছি আমার দাঁত ফেলে দেব। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। তাহলে তো তোমাকে আমি ভুল প্রমাণিত করেই ছাড়বো। দাঁত ভেঙে তোমার হাতে ধরিয়ে দেব। হায় আল্লাহ, কি করছে? থামো ভাবি। আরে ভাবি, বাড়াবাড়ি করো না, থামো থামো এই বলছি। থামো, ছেড়ে দাও। ভাবি ভাবি, এমন করো না, ওনাকে ছেড়ে দাও। শেষ করে ফেলবো। থামো। কি হচ্ছে? আম্মা, আমি আমাদের পরিবারকে রক্ষা করার চেষ্টা করছি। তাই নাকি? তোমাদের ছেলেমেয়েরা ওদিকে কষ্টে আছে, তোমরা দুজন কিনা এখানে নিজেদের মধ্যে ঝগড়া করছো। মুকাদ্দেস না হয় এমনই, কিন্তু আপনার কাছে এমনটা আশা করিনি মেরিয়াম ম্যাডাম। একদম হাসবে না। এই মুকাদ্দেস, সরো। ঠিক বলেছেন কুলসুম ম্যাডাম। মুকাদ্দের আপা, আমি আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি দুঃখিত। শেফকেত, জলদি তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, না হলে এই মহিলাকে আমি মেরে ফেলবো। চলো চলো আমরা যাই, চলো আমরা সবাই এখন যাই। চলো চলো এলিসা। আমি তোমাদের এগিয়ে দিই। আয় ফের ওঠো, চলো জলদি মামনি, ওঠো। চলো। চলে এসো, এসো। আম্মা, আপনি আবারও সবার সামনে আমাকে অপমান করলেন, আমাকে ছোট করলেন। আমি সত্যি সত্যি এই পরিবারকে রক্ষা করার চেষ্টা করছিলাম। মুকাদ্দেস, চুপ করো। ফাতি, ফাতি, তুমি বাড়িতে আছো? সেলিম, দেখো বাবা মা এসেছে। সেমানুর, ফাতি কি বাড়িতে আসেনি? কেন, আপনারা একসঙ্গে ছিলেন না? কোথায় গেল? যদিও জিজ্ঞেস করা উচিত না, আপনাদের কি ঝগড়া হয়েছে? না না, তেমন কিছু না। জানি না, আসলে পরিস্থিতি একটু জটিল। ফাতি এসেছে। ফাতি, ফাদি, জৈনেব, জৈনেব, জৈনেব দেখ, আমি জানি তোর এখন কাউকেই দেখতে ইচ্ছে করছে না, কিন্তু প্লিজ আমাকে এখন তোকে একা রেখে যেতে বলিস না। প্লিজ আমাকে তোর সাথে থাকতে দে। ফাতিকে পাচ্ছি না ফাদিক, এখনো বাড়িতে আসেনি। ফাতি চলে আসবে, হ্যাঁ জলদি আসবে। আসবে। তুমি নিজেকে কি মনে করো ফেহমি? আম্মা, আমি আসলে চুপ করো, অনুরোধ করছি, চুপ করো। প্লিজ এক মিনিট। মুকাদ্দেসকে না হয় বাদ দিলাম, কিন্তু তুমি ফেহমি, সেলিন, তুমি ওরহান, ফাতির সাথে তোমরা এটা কিভাবে করতে পারলে? আম্মা, এই ব্যাপারে আমি জানতাম না, এখনই জেনেছি। অযথা অজুহাত দেওয়ার চেষ্টা করো না ফেহমি। ফাতি কেন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তোমার তা মনে আছে নিশ্চয়ই। তোমার মনে আছে মুকাদ্দেস? আম্মা শুনুন, আমি সত্যি সম্পূর্ণ নির্দোষ। আমি এই ব্যাপারে আসলে কিছু জানি না আম্মা। যা কিছু হয়েছে তাই তিনজনই করেছে। আপনি তো নিজের চোখে দেখলেন, আমিও আপনার মতো আগে বিষয়টা জানতাম না। সেলিন, তুমি কেন করেছো? দাদিমা প্লিজ, আপনি সেলিনের ওপর রাগ করবেন না, ওকে এর মধ্যে আমিই জড়িয়েছি। না দাদিমা। সেলিন, তোমাকে এই সমস্যায় আমি ফেলেছি, আসল অপরাধী আমি। দেখেছেন তো আম্মা, আসল অপরাধী ওরাই। এর মানে তুমি বলছো এই বাড়িতে যা ঘটছে তাতে তোমার কোনো দোষ নেই মুকাদ্দেস? আম্মা, এখানে আমার কি দোষ? দেখো কি বলছে, এ সব কিছুর জন্য তুমি দায়ী।
অতীতে তুমি যদি ফাতি আর জৈনেবকে শান্তিতে থাকতে দিতে, ওরা কখনোই বাড়ি ছেড়ে যেত না। ফাতি আমাদের কোম্পানির দায়িত্ব নিত। এই পরিবার ভাঙনের পেছনে তুমিই দায়ী মুকাদ্দেস। তাই ভুলেও নিজেকে দুধে ধোয়া তুলসী পাতা ভেবো না। কিন্তু আম্মা আমি তখন অসুস্থ ছিলাম, পাগল ছিলাম, মানে আমি যা করেছি তা না বুঝে করেছি। আম্মা আমি একদম নির্দোষ। আপনি কেন মেরিয়ামকে কিছু বলছেন না আম্মা? তো এখন কি করব? আমার দিকে একদম তাকাবে না। তোমরা সমস্যা বাঁধিয়েছো, তোমরাই সমাধান করবে। চলো জাঙ্গো, আমরা যাই। সাবাস জাঙ্গো, তুমি এখানেই থাকো। বাবা, বলছি সবকিছু যখন প্রকাশ হয়েই গেছে, আমাদের কি ভাইয়াকে টেন্ডারের ব্যাপারটা বলা উচিত না? না মামনি, এতে বরং তোমার ভাই আরো বেশি কষ্ট পাবে। না থাক তাহলে। কিসের কথা বলছো? হ্যাঁ, তোমরা একটা টেন্ডার পেয়েছিলে মনে আছে? হ্যাঁ, সেই টেন্ডারটা যেন তোমরা পাও, তাই আমরা ইচ্ছে করেই উচ্চ মূল্য দিয়েছিলাম। কি? দুলাভাই তাহলে নিজে টেন্ডারটা জেতেনি? হায় আল্লাহ, আমি কত বড় গ্যাংয়ের সাথে মিশেছি। আচ্ছা তোমরা কেমন ধরনের গ্যাং? হ্যাঁ, কোনোভাবে আপু এই কথা জানে? অসম্ভব। বিশ্বাস করো, এই বিষয়টা আমিও জানতাম না ফাতিক। সবার মতো আমি আজই জানতে পেরেছি। জানি জেনিব, তুই সত্যি বলছিস। আমি তোকে সম্পূর্ণ বিশ্বাস করি। কিন্তু ফাতি করে না। ফাতিকও মনে করে আমি অন্যদের মতো ওকে ধোঁকা দিয়েছি। জেনেব, একটু ধৈর্য ধর প্লিজ। তখন দেখিস ওর রাগ কমলেই ও সবার আগে তোর কাছেই আসবে, আর কোথাও যাবে না। কিন্তু আমি তো ধৈর্য ধরতে পারছি না। ও কোথায় আছে, কি করছে কিছুই জানি না। এমনকি ও আমার ফোনও পর্যন্ত ধরছে না। জেনেব, মুস্তাফা তোর পিছু নিয়েছিল, ওকে ফোন করে দেখ। হ্যাঁ, মুস্তাফা। জেনেব ম্যাডাম ফোন করছেন। ফাতি স্যার, ব্যাপার না, আপনার যা ইচ্ছে করুন স্যার। আপনার চেয়ে মোবাইল মূল্যবান হতে পারে না, কিন্তু আমার মতে জেনেব ম্যাডাম। একটা কথা বললে তোমাকে ছুড়ে ফেলবো মুস্তাফা। আর বলবো না ফাতি স্যার। খুব ভালো হয়েছে, এটাই হওয়ার কথা ছিল। কারসাজি, নাটক, অভিনয়, লুকোচুরি, এর সাথে ষড়যন্ত্র, ওর সাথে প্রতারণা, আরো যে কত কি। এবার তো তোমাদের খেলা শেষ হয়েছে, শেষ হয়েছে। ছেলে মেয়েদের সর্বনাশ করে শেষ হয়েছে। যথেষ্ট হয়েছে ইয়াদিগার, এবার থামো। এক কথা বারবার বলে বিরক্ত করো না। আরে আমি তো কোনো খারাপ কিছু করিনি। প্রয়োজন হলে আমি আবারও একই কাজ করব। এবার তুমি একটু চুপ করো, তুমিও ভাইজান। দয়া করে ওদের ব্যাপারে তোমরা আর নাক গলিও না। ওদেরকে ওদের মতো একটু থাকতে দাও, দয়া করো। তোমরা একটু সুযোগ দাও, নিজেদের জীবনকে সাজাতে দাও। ভাবি, বলো তো আজ আমরা কিসের মধ্যে আছি, কেমন সময় পার করছি? দয়া করে ভেবে দেখো, এসব কি কোনো স্বাভাবিক মানুষের জীবন? হ্যাঁ, আরে ওদেরকে একটু শান্তিতে বাঁচতে দাও তোমরা। ইয়াদিগার, কি বলবে ইয়াদিগারকে? তুমি কি করেছো তাও দেখেছি ভাইজান। তুমিও কি ফাতিকে ঝামেলায় ফেলোনি? তোমার জন্য কি আমাদের সবাইকে থানায় যেতে হয়নি? এলিপসুকেও থানায় যেতে হয়েছে। তাহলে আবার ইয়াদিগার বলে চেঁচাচ্ছ কেন? ইয়াদিগার, একদম চেঁচাবে না। আরে আমি তো কোনো খারাপ কিছু করিনি, যা কিছু করেছি ওদের ভালোর জন্যই করেছি। মেরিয়াম, তুমি থামো শেফকেত, থামো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। আমি এখন রাখছি, পরে কথা বলবো। বাই। না, ওর বাড়িও যায়নি। মেয়েতে ওকে খুঁজে পাচ্ছে না। কোথায় আছে কেউ জানে না। খুঁজে বের করতে হবে, যেভাবেই হোক ওকে সব জানাতে হবে। ও কিছু জানে না বলেই এমন করছে। ঠিক বলেছিস জেনিব, একদম ঠিক। ওকে খুঁজতে হবে, অবশ্যই খুঁজবো। ও সম্ভবত একা একা কোথাও থাকতে চাইছে আর নিরিবিলি বসে ভাবতে চাইছে। ওর আসলে আত্মসম্মানে আঘাত লেগেছে জৈনেব।
তাছাড়া সব ছেলেদেরই এ ব্যাপারে আত্মসম্মান থাকে। তবে তুই চিন্তা করিস না, একটু সময় দে, দেখবি ও শান্ত হয়ে যাবে। তারপর ফাতি তোর কাছেই ফিরে আসবে। সত্যি আসবে তো? অবশ্যই আসবে জৈনব, কেন আসবে না? আর তাছাড়া ফাতি তোকে ছেড়ে কখনো কোথাও যেতেই পারে না জৈনব। তুই সত্যি বলছিস? অবশ্যই তাই। হ্যাঁ, অবশ্যই এটা সত্যি। জৈনব বান্ধবী আমার, ও সম্ভবত কিছু সময়ের জন্য একা একা নিরিবিলি কোথাও থাকতে চাইছে। ফাদিক, কিছু মনে করিস না, আমিও এখন কিছু সময়ের জন্য একা থাকতে চাই। আচ্ছা, আমি যাচ্ছি। আমার উপর রাগ করিসনি তো? কি বলছিস? রাগ করবো কেন? তাছাড়া তোকে যদি আমিই না বুঝি, পৃথিবীতে আর কে বুঝবে? আচ্ছা শোন, আমি যাচ্ছি, তুই থাক, যা ইচ্ছা হয় কর, বুঝতে পেরেছিস? প্রয়োজনে কেঁদে একটু মনটা হালকা কর, কিন্তু নিজেকে খুব বেশি ক্লান্ত করবি না, কেমন? আর এত কিছুর পরও একটা কথা মনে রাখবি, ফাতি তোর কাছেই ফিরে আসবে, কেমন? যে কোনো দরকারে ফোন করতে একটু দ্বিধা করবি না। অবশ্যই তুই ফোন না করলেও আমি ঠিকই চলে আসবো। আচ্ছা যাই, ও এলে জানাস। ঠিক আছে, তুই থাক, আমি যাচ্ছি। আচ্ছা। আর খাবেন না ফাতি স্যার? অনেক খেয়েছে। চুপ করো মুস্তাফা। স্যার, আপনার কথা আমার ভাবতে হবে। আমার কথা কেউ ভাবে না, তুমি কেন ভাববে? এভাবে বলবেন না ফাতি স্যার, সবাই আপনার কথা ভাবে বলেই এমনটা হয়েছে। ওদের কথা ছাড়ো। আচ্ছা, ওদের কথা নয় ছাড়লাম, কিন্তু আমি আপনাকে কখনোই ছাড়বো না ফাতি স্যার। আমি যেহেতু আপনার বডিগার্ড, তাই এটা আমার দায়িত্ব। আপনাকে অনুরোধ করছি, আর খাবেন না প্লিজ। ঠিক আছে, এটাই শেষ। সত্যি স্যার? মুস্তাফাকেও একটা দিন। না, আমি ডিউটিতে থাকাকালীন ড্রিঙ্ক করি না ফাতি স্যার। তাছাড়া জানেনই তো, আমি ড্রিঙ্ক করলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমাকে সঙ্গ দাও মুস্তাফা, একা একা ভালো লাগছে না। ওকে, ডাবল দিন। ধরলো না। সেলিম বাবা, একদম মন খারাপ করো না, কেমন? বাবা চলে আসবে, ও আমাদের ছাড়া থাকতেই পারবে না। আমরা সকালে উঠে দেখব বাবা এসে গেছে। আমি অনেক বোকা মুস্তাফা। কথাটা ঠিক না। অবশ্যই ঠিক, তবে তুমি একজন সত্যিকারের বন্ধু, বিপদে সবসময় পাশে ছিলে। ধন্যবাদ। আস্তাগফিরুল্লাহ স্যার, আমি আপনার লোক। ফাতি স্যার, আমি আপনাকে কিছু বলতে চাই। স্যার, আপনি সব কি করছেন? জানি না, যদিও এই বিষয়ে কথা বলা উচিত না, তবে আমার মতে জৈনেব ম্যাডামের এই ব্যাপারে কোনো দোষ নেই। ওনার উপর আমার ভরসা আছে। জৈনেব ম্যাডাম জানলে এটা কখনোই হতে দিতেন না স্যার। যদিও এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, তবুও আমি বলতে চাই, এই অবস্থায় অন্তত জৈনেব ম্যাডামকে আপনার একা ছেড়ে আসাটা ঠিক না। কি হয়েছে জৈনেবের? আর কি হবে ফাতি স্যার, আর কি হবে? ওখানে সেলিম আছে, এরতান আছে, মানে মাহমুদ আছে, জানসু আছে, আরো কত কি। তার উপর ম্যাডাম আবার প্রেগনেন্ট। আর কি হবে ফাতি স্যার? আর কি হওয়ার বাকি আছে স্যার? মুস্তাফা, জীবনে প্রথমবারের মতো আমি শুধু আমার নিজেকে নিয়েই ভাবতে চাই, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি ফাতি স্যার, কিন্তু ফাতি শেখের জি জাদে এমন একজন মানুষ যে সবসময় নিজের আগে অন্যের কথা ভাবে। তবে আপনি এবার সঠিক, তাই আমার বলার কিছু নেই। তুমি আমার বন্ধু হয়ে আছো, কিন্তু বাকি সবাই বেলুনের মতো ফুলিয়েছে, প্রশংসায় ভাসিয়েছে, তুমি পারবে পারবে বলেছে,
কিন্তু আমি কিছুই পারি না। প্লিজ স্যার, আপনি এভাবে বলবেন না। আপনি হচ্ছেন আমাদের ফাতি শেখের জিজাদে। ফাতি শেখের জিজাদে কে আমি তোমাকে বলছি? কে ফাতি সাহেব? এমন একজন মানুষ যে জীবনে কোনো কিছুই করতে পারেনি, নিজের স্ত্রীকেও রক্ষা করতে পারেনি। তওবা, এসব কি বলছেন ফাতি স্যার? এসব ঠিক বলছেন না। এটাই ঠিক, যে তার বাবার বাড়ি থেকে বের হয়ে এসে স্ত্রীর মায়ের সহযোগিতায় জীবন ধারণ করে, বাঁচে, সে হচ্ছে একজন পরাজিত মানুষ। না ফাতি স্যার, ফাতি স্যার, আপনি এই পৃথিবীতে আমার দেখা সবচেয়ে ভালো মানুষদের মধ্যে একজন। আপনি কি ভালোবাসার জন্য শেখের জিজাদেদের এত বিশাল সম্পদ ছুঁড়ে ফেলে যাননি? গিয়েছে। আপনার সন্তানের ভরণ পোষণের জন্য পরিবারের দায়িত্ব পালন করতে রাতের ঘুমকে বিসর্জন দিয়ে ট্যাক্সি চালাননি? চালিয়েছে। আপনি গোটা দুনিয়াকে শিখিয়েছেন একজন নারীকে কিভাবে ভালোবাসতে হয়, ভালোবাসার মাধ্যমে কিভাবে ধরে রাখতে হয়, কিভাবে সম্মান করতে হয়। আপনি আমাদের পুরুষ জাতির আইডল, আমাদের অহংকার। আপনাকে নিয়ে আমরা গর্বিত স্যার। আপনি আমার হিরো, আর হিরোরা কখনো পরাজিত হয় না। ফাতি স্যার, কোথায় যাচ্ছেন? ওয়াশরুমে। চলুন যাই। তুমিও আমার সাথে যাবে? না না, এখানে বসছি। হ্যাঁ, তোমাদের সবাইকে ধিক্কার জানাই। আমাদের এমন জ্ঞানী ফাতি সাহেবকে কষ্ট দিয়েছ। ভাই আমার, এখনই গ্লাসটা ভরে দাও। ডার্লিং, প্লিজ এত চিন্তা করো না, পাগলামো করো না তো। এত দুশ্চিন্তা করলে ভালো কোনো পরিকল্পনা করবে কিভাবে বলো? তুমি সব ঠিক করতে পারবে, তুমি পারবে, দেখো, এত চিন্তা করো না। জৈনেব, সমস্যার সমাধান কিভাবে করব আমি কিছুই বুঝতে পারছি না। পাগলামো করো না ফাতি, তুমি যে দায়িত্বশীল এটা কিন্তু ভুলে যেও না। তুমি সব ঠিক করতে পারবে। না, আমি আসলে ওটা বলছি না। আমার মনে হয় আমি অনেক স্বপ্ন দেখছি, এছাড়া আর কিছুই না। প্রথম শেখের জিজাদে যখন কোম্পানিটা চালু করেন তখন উনি কিসের মধ্যে দিয়ে গেছেন? ওনাকে কতটা কষ্ট করতে হয়েছে, কতবার পড়ে গিয়ে উঠে দাঁড়িয়েছেন, ডুবে গেছেন, ভেসে উঠেছেন। তুমিও তাই করবে, পড়ে যাবে, উঠে দাঁড়াবে, ডুবে যাবে, ভেসে উঠবে, কিন্তু হাল ছাড়বে না। আমি তোমার পাশে থাকবো। ডার্লিং, কি হয়েছে? ডার্লিং, দারুণ খবর আছে। কি হয়েছে সুইটহার্ট? জেনেব, আমি সব সামলে নিয়েছি, আর কোনো সমস্যা নেই, সবার বেতন দিতে পারবো। কিন্তু কিভাবে ফাতি? আরে ম্যানেজ হয়ে গেছে। ফাতি, তুমি আবার? আরে না, মাত্রই রুমে বসে চিন্তা করছিলাম, আর ঠিক তখনই একটা মেইল আসলো। আর পেমেন্টের কথা শুনলে তো তুমি বিশ্বাসই করতে পারবে না। ডার্লিং, তুমি কোনো কিছুই পারোনি, কোনো কিছুই না। ঝামেলা হয়ে গেছে। কেমন ঝামেলা হয়েছে? আমাদের কোম্পানির কোনো টাকা নেই। তুমি ফাতি শেখের জিজাদে, তুমি সব সামলে নিতে পারবে। আমি সামলে নেবো জেনেব, তুমি চিন্তা করো না। অবশ্যই পারবে, তুমি এটা পারবে। জেনেব, কি হয়েছে? জেনেব, কি ডার্লিং, বলছো? পেয়ে গেছি, এর মানে আমরাই কি? টেন্ডার পেয়ে গেছি। বিশ্বাস হচ্ছে না, সত্যি বলছো? সত্যি। ডার্লিং, হ্যাঁ, আমরাই পেয়েছি। অনেক অভিনন্দন। তুমি কোথায় আছো ফাতি? আমাদের ছেড়ে কোথায় আছো?
ফাতি, আমি জানতাম তুমি আমাদের ছেড়ে যেতে পারো না। ছেড়ে দাও জেনেব, আমাকে ছেড়ে দাও। আমি একটা অপদার্থ, আমাকে ছেড়ে দাও। তুমি এসব কি বলছো? আমি তো ছাড়তে পারবো না, তাই তুমি আমাকে ছাড়ো। নতুন জীবন সাজাও। তোমার এভাবে কথা বলার অধিকার নেই, আমাকে রাগিও না। তাই নাকি? কি অধিকার আছে? তুমি এখন স্বাভাবিক নেই, চলো ঘুমাবে। আমি ঠিক আছি। আর এটাও জেনে গেছি যে আমি আসলে কে। আমি ফাতি শেখেরজিজাদে আসলে একটা অপদার্থ। আল্লাহ, আমার সবকিছু এত অসহ্য লাগছে কেন? প্লিজ আমার কথা একটু শুনবে? কি শুনবো জেনেব? জেনেব, আমি আসলে একটা অপদার্থ লোক। না ফাতি, তুমি যা বলছো তা মোটেও ঠিক না। তুমি আমার ভালোবাসার মানুষ, যার হাত ধরে আমি পৃথিবীর শেষ প্রান্তে যেতে চাই। আমার সন্তানদের বাবা, তুমি আমার জীবনের হিরো। শোনো, আমি কোনো হিরো টিরো না জেনেব। আরে আমি কতটা বোকা যে আমি যখন যা চাইছি তা এত অল্প সময়ে কিভাবে হচ্ছে আমি কখনো ভাবিনি। কারণ তুমি যেমন হিরো ভাবো, আমিও তাই ভাবতাম নিজেকে। সবকিছু ম্যানেজ করা, সবকিছু অর্জন করা ফাতি, আমি আসলে সে নই জেনেব। অনেক হয়েছে, থামো। আমি কখনোই তোমাকে এত সহজে হাল ছাড়তে দেব না। আমি শুধু এটাই করতে পারি জেনেব, আমাকে করতে দাও। ফাতি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পাগলের মতো ভালোবাসি। তুমি নতুন করে ভালোবাসতে শিখিয়েছ। তুমি যে ফাতির কথা বলছো, আমি সে ফাতিকে চিনি না। আমি আসলে এমনই জেনেব। এটা দেখো, এই বাড়িটাও আমার না, বাবা দিয়েছে। আমার কিছুই নেই। আমার নিজের অর্জন করা এখানে আসলে কোনো কিছুই নেই। আমি আছি, এটা কি যথেষ্ট না? তোমার কাছে কি আমার কোনো মূল্য নেই? আমাদের সন্তানদেরও কি তোমার কাছে কোনো মূল্য নেই? আমি তোমার যোগ্য না জেনে। এই জীবনে আমি শুধু তোমাকে ভালোবাসতে পেরেছি। ভালোবাসা ছাড়া আর কোনো কিছুই করতে পারিনি। আমাদের জন্য এটাই যথেষ্ট, যথেষ্ট। জেনেব, বলো ডার্লিং। আমাকে একটা গল্প বলবে? রূপকথার? হ্যাঁ, এমন একটা গল্প যা বাস্তব না, যে গল্প কখনো শুনিনি।
ঠিক আছে, একটু ভাবতে দাও। আচ্ছা, আমি তাহলে তোমাকে পৃথিবীর সবচাইতে সুন্দর এক প্রেমিক পুরুষের গল্প বলি। অনেক দিন আগে এক জায়গায় হৃদয় ভাঙার ভয়, জীবনে আর কখনো কোনো দিন প্রেম না করার প্রতিজ্ঞা করেছিল একটা মেয়ে আর একটা ছেলে। কারণ ওরা প্রেমে প্রতারিত হয়েছিল। ওদের হৃদয়কে একটা রাক্ষস আর একটা দুষ্ট ডাইনি মেয়ে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। তারপর থেকে ওরা দুজন ভালোবাসতে ভয় পায়, সম্পর্কে জড়াতে ভয় পায়। কিন্তু ভাগ্য ওদের দুজনকে এক করতে চেয়েছিল। তাই ওরা যখন প্লেনে করে দেশে ফিরছিল তখন দুজনের দেখা হয়। প্রথম দিকে ওরা নিজেদের সমস্যা দূর করতে, মনের লুকোনো কষ্ট আড়াল করতে এক হয়েছিল। সবার কাছ থেকে কষ্ট লুকিয়ে রাখত, পরস্পরকে রক্ষা করত। ওই ছেলেটাই কিছুদিন পর ওই মেয়েটাকে এতটাই ভালোবেসে ফেলল যে যা কল্পনার বাইরে। মেয়েটাও ভালোবেসে ফেলল। যে ভালোবাসা ছিল আকাশ, বাতাস, মাটি, পাহাড়, নদী, সমুদ্র সব কিছুর চাইতে বিশাল, সব কিছুর চাইতেও গভীর। ওদের ভালোবাসা পৃথিবীর সব কিছুকে ছাড়িয়ে গেল। তবে প্রত্যেকটা গল্পের মতো এই গল্পেও একটা অশুভ শক্তি ছিল, যা বাধা হয়ে দাঁড়িয়েছিল ওদের সুখের পথে। একসময় যে রাক্ষসটা ওই মেয়েটার হৃদয় ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল, হঠাৎ একদিন সে ওদের জীবনে এসে হাজির হলো। ওদের সুখ নষ্ট করতে চাইল, এমনকি ওদেরকে আলাদা করার জন্য অনেক চেষ্টাও করল। কিন্তু সফল হতে পারল না, কারণ ছেলেটা রাক্ষসটার সঙ্গে লড়াই করল। ওই রাক্ষস আর ডাইনিটাকে ছেলেটা কখনো ভয় পায়নি। কারণ বীরপুরুষ ছেলেটা ওর ভালোবাসার মানুষটার জন্য পৃথিবীর সব বাধার বিরুদ্ধে লড়াই করতে পারে। তাই তুমি যদি আমার চোখ দিয়ে তোমাকে দেখতে, তাহলে বুঝতে জৈনব, শুভ সকাল। শুভ সকাল। এখানে সুটকেস কেন? আমি নিয়ে এসেছি। কেন? আমরা যাচ্ছি। কোথায়? জানি না, এখনো ভাবিনি। গাড়িতে উঠেই সিদ্ধান্ত নেব। আমি সেলিমকে রেডি করছি, তুমিও রেডি হয়ে নাও। তুমি সিরিয়াস? হ্যাঁ, আমি সিরিয়াস ডার্লিং।
কিন্তু আমরা এভাবে কোথায় যাব? যেখানে ইচ্ছে। তাছাড়া এখন এখানে থেকে আমাদের কোনো লাভ নেই। তুমি, আমি, সেলিম চলে যাব, যেখানে পরিচিত কেউ থাকবে না, কাউকে দেখলে বিরক্ত লাগবে না, এমন জায়গায়। শুধু আমরা 3 জন। এমন জায়গায় যেতে চাও না? অবশ্যই চাই। আচ্ছা, তাহলে রেডি হও। আমি সেলিমকে রেডি করছি। তারপর আমরা খুব সুন্দর একটা জায়গায় নাস্তা করব, কেমন? এটাও নেব কিনা বুঝতে পারছি না। না না, এই আবহাওয়া এটা পরা যাবে না। অবশ্য রাতে ঠান্ডা পড়তে পারে। ঠান্ডা পড়ুক আর না পড়ুক, আমি আমার সব পোশাক সঙ্গে নিয়ে যাব। আইফেরিন, এসব কি? সুটকেস। ঠিক আছে, এতগুলো কেন? হায়দারিম, তুমি তো আমাকে বলেছো আইফের জলদি জলদি ব্যাগ গোছাও, হানিমুনে যাব। হ্যাঁ, আমরা হানিমুনে যাব তা আমি তোমাকে বলেছি, কিন্তু বাসা বদলাবো তা তো বলিনি। আরে হায়দারিম, আমি অতিরিক্ত কিছুই নেইনি। আমার সব দরকারি জিনিসগুলোই তো নিয়েছি। আমারগুলো নিলে ব্যাগ আরো বাড়বে। আরে না, তোমারগুলো শুধু এই ব্যাগটাতে, আর বাকিগুলোতে সব আমার জিনিসপত্র। এগুলো নিতেই তো আলাদা গাড়ি দরকার, সেটা তো সম্ভব না। বুঝতে পেরেছি। আমার প্রতি তোমার অনুভূতি শেষ হয়ে গেছে, তাই এখন আমাকে বোঝা মনে হচ্ছে, তাই না হায়দারিম? ঠিক আছে। এসব কি বলছো আইফরিন? কিসের বোঝা? প্রয়োজনে তোমাকে পিঠে নেব। বুঝেছি বুঝেছি, ভুল আমারই। আমি বোকাদের মতো না বুঝে ঘরের সবকিছু ব্যাগে ভরে নিয়েছি। তাছাড়া আমি হোটেল টোটেল সম্পর্কে কি বা জানি? আমি কি কখনো হোটেলে থেকেছি নাকি? তুমি ঠিকই বলেছ। আমি না, তুমি ঠিক আইফেরিন। তুমি যা চাইবে আমি তাই করব। যা যা নিতে চাইবে সব নেব, প্রয়োজনে বাড়িটা নিয়ে নেব। ভুল হয়েছে, তুমি কষ্ট পেও না। না হায়দারিম, তুমি কোনো ভুল করনি। ভুলটা আমি করেছি। অশিক্ষিত মানুষ তো বেশি জ্ঞান নেই, এজন্যই। আইফেরিন, তোমার যা খুশি নাও, চাইলে পুরো বাড়িটাও নিতে পারো, কিন্তু অনুরোধ করছি ভুলেও আর কখনো এসব কথা বলবে না। প্রয়োজনে আমি একটা বাস ভাড়া করব। সত্যি বলছো? ওসমান, একটা বাসের ব্যবস্থা করো। না না, ও আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। আচ্ছা, তাহলে আমি এই সবুজ কোটটাও নিয়ে যাব, বাসে অনেক জায়গা থাকে। মারো বাবা, জোরে বল মারো। এই তো বাঘের বাচ্চা, দেখো কিভাবে বল ছুটছে। আবার মারো দেখি, মারো। এই তো আসছি। আমরা রেডি ফাত্তি। এটা কোথায় পেলে? রেন্টেকার কোম্পানি থেকে ভাড়া করে এনেছি। ওই কোম্পানি কি জানে যে এই গাড়িতে তোমার পুরো সংসারও যাবে? এত কেন জেনে? এগুলো আমাদের দরকারি জিনিস। সবই দরকারি জিনিস? আশ্চর্য, তুমি কি ভুলে গেছো? বাচ্চা থাকলে এমনই হবে, বেশিরভাগ জিনিসই সেলিমের। খুলে দেখাবো কিন্তু। না না, খুলবে না ফাতি, এমনিতেই অনেক কষ্টে সুটকেস লক করেছি, প্লিজ খুলো না। আমি বুঝতে পেরেছি, চালাকি করছো। চলো। এক মিনিট, তোমার মোবাইলটা দাও। কেন? বাবার মোবাইল নিয়ে আমরা এখন কি করব বলো তো সোনা? বাবার মোবাইল বন্ধ করব, আমার মোবাইলও বন্ধ, তোমার মোবাইলও বন্ধ। আমরা যাওয়ার জন্য রেডি। তো আপনি কি আমাকে একটু বলবেন আপনি কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেনেব ম্যাডাম? আমরা সিদ্ধান্ত নিয়েছি? এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। মন যেখানে নিয়ে যাবে সেখানেই আমরা যাব। চমৎকার ভাবনা। চলো।
ভাইয়ার মোবাইল বন্ধ পাচ্ছি। আপুরটাও। ওই কে জানে ওদের আবার কিছু হয়েছে কিনা। ওদের কিছু হয়েছে কিনা তা আমি জানি না, তবে আমাদের জন্য ব্যাপারটা খুব ঝামেলার হয়ে গেল। দেখছো না, ওরা আমাদের সাথে যোগাযোগটাও করছে না। এ কথার মানে কি আমাকে একটু বুঝিয়ে বলো। আম্মা, এই কথার মানে ওরা আমাদের সাথে আর কখনো কথাই বলতে চায় না। ওই এটাই স্বাভাবিক। যাই হোক, এভাবে চলতে পারে না, আমাদের কিছু না কিছু করতে হবে। আমি কি করবো সেলিন? দেখছোই তো ওদের মোবাইল বন্ধ, আমাদের আর কিছু করার নেই। জানি না আমরা কি করব, তবে ওদের সাথে যেভাবেই হোক যোগাযোগ করতে হবে। সেলিন ঠিক বলেছে, এই অবস্থায় ওদেরকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। ওরা যদি এখানে না আসে আমাদেরকেই ওদের কাছে যেতে হবে আর ওদের কাছে ক্ষমা চাইতে হবে। একদম ঠিক। আচ্ছা, কাজ করি, আমি ভাইয়ার কাছে যাই, ও আমাকে কখনো ফিরিয়ে দেবে না। যাও, ব্যর্থ চেষ্টা। ওরহান, তুমি ভাবির সাথে কথা বলো। আমি আপুর সাথে কথা বলবো? ওর সাথে কথাই বলতে পারিনি। যখনই চেষ্টা করেছি ও আমাকে থামিয়ে দিয়েছে, আমার উপর রাগ করেছে, রাগ করে তাড়িয়ে দিয়েছে। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, তাই। তুমি আমার কথা বলছো আম্মা? ঠিক আছে, চলো আমরা তাহলে এক কাজ করি, তুমি ভাইয়ার সাথে কথা বলো, আমি ভাবির সাথে কথা বলবো। ওহ, এটাও সম্ভব না সেলিন, কারণ দুলাভাই স্বাভাবিক সময়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, আর এই সময় হয়তো এলাকাও ঢুকতে দেবে না। আশ্চর্য ওরহান। আচ্ছা, তুমি আসলে কি শুরু করেছো আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে এখানে তোমার কোনো দোষ নেই। আরে আমি তো কিছুই করিনি সেলিন, ওরাই তো আমাকে এসবের সাথে জড়িয়েছে। তোমরা দুজন কি নিয়ে আলোচনা করছো? ভাবি, আমরা ছেলে মেয়েদের মন ভেঙেছি, তাই আলোচনা করছি কিভাবে ওদের কাছে ক্ষমা চাওয়া যায়, এই আর কি। কিন্তু কে কার কাছে যাবে তা নিয়ে ওরা একমত হতে পারছে না। আরে তোমাদের কাউকে ক্ষমা চাইতে হবে না, তোমরা এখানে থাকো। এখানে কারো যদি ক্ষমা চাওয়া উচিত সে হলো আমি। ও অসম্ভব ভাবি, তুমি এটা আরে কি হয়েছে, না করছো কেন? তুমি যাবে না ভাবি, যাবে না, ভুলেও যাবে না। আমারও তাই মনে হয়, আপনি এখানে থাকুন, আমরা ওদের সাথে কথা বলে ব্যাপারটা সামলে নেব। মামি, ওখানে যাওয়া আর যুদ্ধের ময়দানে যাওয়ার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই, বুঝতে পেরেছেন? আপনি ওখানে যাবেন না। আরে এসব কি বলছো? কিসের যুদ্ধ ময়দান? কেন আবল তাবল বকছো? এত বাড়িয়ে বলো না। হ্যাঁ মানছি, শুরুতে ওরা আমার উপর রাগ করেছিল, কিন্তু এখন আর রেগে নেই। এতক্ষণে হয়তো ওরা বুঝতে পেরেছে আমি কাজটা ঠিকই করেছি। হাজার হোক, দুজনেই এখন প্রাপ্তবয়স্ক। তাছাড়া যুক্তি দিয়ে চিন্তা করলে ওরা অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা যাই হোক, তোমরা এখন যেখানে আছো সেখানেই থাকো, আমি এই ব্যাপারটা হ্যান্ডেল করছি, কেমন? তোমরা এর মধ্যে জড়াবে না, একদমই না। না শোনো, আমি এমনি তো আর কোনো বিষয় জড়াচ্ছি না মামি, অনেক হয়েছে। ওই অফিস থেকে আমি রিজাইন নিয়েছি।